আসসালামু আলাইকুম। মধ্যপ্রাচ্য থেকে ফিরে যাচ্ছে মার্কিন নৌবহর, পাকিস্তানের নিজস্ব তৈরি ফাইটার। তুরস্কের আদলে ড্রোন বানাবে ব্রিটেন। বিডিভিউস ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সাবরিনা কাজী। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। ইরানের সাথে উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্য থেকে বিমানবাহী রণতরী ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। গত বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগনের কর্মকর্তাদের বরাত দিয়ে প্রকাশিত সংবাদে বলা হয়েছে, এর ফলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ক্ষমতা অনেক কমে যাবে। সামরিক সংবাদ বিষয়ক ওয়েবসাইট military.com এই খবর জানিয়েছে। যুক্তরাষ্ট্রের অন্তত ৩ জন সামরিক কর্মকর্তা বিমানবাহী রণতরী ফিরিয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এর মধ্যে পারস্য উপসাগরীয় এলাকায় টহল দিয়েছে যুক্তরাষ্ট্রের B-52 বোমারু বিমান। তবে সেই বোমারগুলো কোনো রণতরী থেকে উড্ডয়ন করেনি। যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটি থেকে এসে এই এলাকায় টহল দিয়ে আবারও ফিরে গেছে ঘাঁটিতে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, পারমাণবিক বিজ্ঞানী মহসিন ফাকরিজাদে হত্যার ঘটনায় ইরান যাতে প্রতিশোধ নিতে না পারে সেই বিষয়টি নিশ্চিত করতেই মার্কিন বোমারের এই টহল। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের রণতরী ফিরিয়ে নেওয়ার খবর এলো। মধ্যপ্রাচ্যে থাকা ইউএসএস নিমিটস রণতরীটি যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে ফিরিয়ে নেওয়া হবে। যুক্তরাষ্ট্র বেশ কিছুদিন ধরেই বলছে, ইরান যুক্তরাষ্ট্রের সৈন্য কিংবা তাদের স্থাপনায় হামলা চালানোর পরিকল্পনা করছে। কিন্তু তা সত্ত্বেও কেন পেন্টাগন এই অঞ্চল থেকে বিমানবাহী রণতরী ফিরিয়ে নিচ্ছে সেই প্রশ্ন উঠেছে। গত সপ্তাহেও যুক্তরাষ্ট্রের এক সামরিক কর্মকর্তা সাংবাদিকদের বলেছেন, ইরাক অথবা মধ্যপ্রাচ্যের অন্যত্র যুক্তরাষ্ট্র কিংবা ও তার মিত্রদের ওপর হামলার ছক কষছে ইরান। এমন খবর পেয়েছে ওয়াশিংটন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও কয়েকদিন আগে এমন আশঙ্কার কথা বলেছেন। চলতি বছরের এপ্রিলে ইউএসএস নিমিটস রণতরীটি মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিচালিত নিমিটস ক্লাস রণতরী মোট 10টি। এর মধ্যে প্রথমটির নাম ইউএসএস নিমিটস। প্রতিটি নিমিটস ক্লাস এয়ারক্রাফট ক্যারিয়ার এক একটি নৌবহরের নেতৃত্ব দেয়। এর চারপাশে থাকে কয়েকটি ডেস্ট্রয়ার, সাপোর্ট শিপ, সাবমেরিন সহ আরও কিছু নৌজাহাজ। মোট কথা, পূর্ণাঙ্গ একটি নৌবহরের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করে এই রণতরীগুলো। অফিসিয়ালি যেটিকে বলা হয় ক্যারিয়ার্স স্ট্রাইক গ্রুপ। এই বিমানবাহী রণতরীর প্রতিরক্ষা ব্যবস্থা খুব একটা শক্তিশালী নয়। শেষ পর্যায়ের প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে এতে আছে REM-7C স্প্যারো মিসাইল লঞ্চার ও অ্যান্টিশিপ মিসাইল, আর থাকে ফ্যালানক্স মিসাইল ডিফেন্স কামান, যে কারণে জাহাজটির চারপাশে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে থাকে গাইডেড মিসাইল ক্রুজার, গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ও গাইডেড মিসাইল ফ্রিগেট। পানির নিচের আক্রমণ রোধে থাকে একটি বা দুটি অ্যাটাক সাবমেরিন, আর থাকে একটি সাপ্লাই শিপ। তবে এয়ারক্রাফট ক্যারিয়ারের মিশন, পরিস্থিতি, মোতায়েন এলাকা ইত্যাদির উপর নির্ভর করে ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের পরিধি কত বড় হবে সেটি নির্ধারণ করা হয়। সব মিলিয়ে একটি স্ট্রাইক গ্রুপে থাকে প্রায় ৮,০০০ ক্রু। পাকিস্তান বিমান বাহিনীর বহরে যুক্ত হয়েছে নিজস্ব উৎপাদিত ফাইটার জেট। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের বিমান বহরে যুক্ত করা হয়েছে JF-17 থান্ডার ব্লক 2 মডেলের 14টি ফাইটার জেট। একই মডেলের আরও উন্নত সংস্করণ ব্লক 3-র উৎপাদনও শুরু করেছে দেশটিতে, যা পাকিস্তানের যুদ্ধ বিমান বহরে নতুন মাত্রা যোগ করেছে। পাকিস্তান বিমান বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, চীনের সাথে যৌথ উদ্যোগে JF-17 থান্ডার ব্লক 2 মডেলের বিমানগুলো নির্মাণ করছে পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স। 2 সিটের কমব্যাট ফাইটার এয়ারক্রাফটগুলো নির্মিত হয়েছে ইসলামাবাদের পার্শ্ববর্তী একটি শিল্প এলাকায়, আর এতে কারিগরি সহায়তা দিয়েছে চীন। বিংশ শতাব্দীর শেষ দিকে পাকিস্তান বিমান বাহিনী তাদের বহরে থাকা A-5C, মিরেজ-3, মিরেজ-5 বিমানগুলোর বদলে অত্যাধুনিক কোনো যুদ্ধ বিমান চেয়েছিল। এর পরিপ্রেক্ষিতে চীনের সাথে যৌথ উদ্যোগে JF-17 তৈরির পরিকল্পনা করা হয়। প্রাথমিকভাবে এই 14টি ফাইটার
পাকিস্তান বিমান বাহিনীর ক্যাডেটদের প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হবে। এই উপলক্ষে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মুজাহিদ আনোয়ার খান ও পাকিস্তানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত নং রং। চীনের ন্যাশনাল অ্যারো টেকনোলজি কর্পোরেশনের সহায়তায় খুব অল্প সময়ে বিমানগুলো প্রস্তুত করেছে পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স, যা দেশটির বিমান বহরে আত্মনির্ভরশীলতার পথে আরও এক ধাপ অগ্রসরেরই প্রমাণ। পাকিস্তান বলছে নিজস্ব উৎপাদিত ফাইটার বহরে যুক্ত হওয়ার ধারাবাহিকতা অব্যাহত থাকলে তারা দ্রুতই ভারতের সাথে বিমান সংখ্যার ব্যবধান কমিয়ে আনতে পারবে। প্রসঙ্গত, ভারতীয় বিমান বাহিনীর 2000 এয়ারক্রাফটের বিপরীতে পাকিস্তানের এই সংখ্যা 900টি। একই দিনে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে JF-17 ফাইটারের ব্লক 3 সংস্করণের উৎপাদন শুরু করেছে। JF-17 ফাইটারের ব্লক 3 সংস্করণের প্রযুক্তি ও ক্ষমতার দিক থেকে ফ্রান্স থেকে কেনা ভারতের রাফালে ফাইটারের সমতুল্য বলেই জানানো হয়েছে। সম্প্রতি ফ্রান্সের তৈরি রাফালে ফাইটার যুক্ত হয়েছে ভারতের বিমান বাহিনীতে। চতুর্থ প্রজন্মের ফাইটার জেট JF-17 থান্ডার একই সাথে অনেকগুলো কাজ করতে সক্ষম। শত্রুর বিমানের সাথে লড়াইয়ে নামা, আকাশ থেকে ভূমিতে ক্ষেপণাস্ত্র ছোড়া ও জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালানো যায় এই যুদ্ধবিমান দিয়ে। এছাড়া অ্যান্টি রেডিয়েশন মিসাইলও ছুড়তে পারে এই যুদ্ধবিমানটি। পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স এর আগেও 100টিরও বেশি JF-17 ব্লক 1 ও ব্লক 2 ফাইটার উৎপাদন করেছে। এক ইঞ্জিনের বহুমুখী সুবিধার বিমানটি 3500 কেজিরও বেশি অস্ত্র বহন করতে পারে। ঘণ্টায় সর্বোচ্চ 2200 কিলোমিটার গতিতে ছুটতে পারে এটি। এদিকে প্রায় একই সময়ে ভূমি থেকে ভূমিতে ছোড়া ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান নৌবাহিনী। চীনা বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি নির্ভুলভাবে আঘাত হেনেছে লক্ষ্যে। পৃথক এক বিবৃতিতে জানানো হয়, পাকিস্তান নৌবাহিনীর প্রধান আমজাদ খান নিয়াজি উপস্থিত থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা প্রত্যক্ষ করেন। অনুষ্ঠানে পাকিস্তানের নৌপ্রধান বলেন, আমাদের বাহিনী যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত, তবে ক্ষেপণাস্ত্রের নাম কি, এর পাল্লা কত কিংবা এই পরীক্ষা কোথায় চালানো হয়েছে সেই ব্যাপারে কিছু জানায়নি কর্তৃপক্ষ। প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, সমুদ্র তীরবর্তী একটি জায়গা থেকে ছোড়া হয় কয়েকটি ক্ষেপণাস্ত্র। নতুন করে নিজেদের ড্রোন শক্তিমত্তা জোরদারের জন্য কর্মসূচি হাতে নিয়েছে ব্রিটিশ সেনাবাহিনী। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, ড্রোন ব্যবহার করে নাগর্নো কারাবাখে আজারবাইজানের জয়ের পর বিষয়টি আমলে নিয়েছে ব্রিটেন। ব্রিটিশ প্রতিরক্ষা কর্মকর্তারা মনে করেন, এবারের 6 সপ্তাহের যুদ্ধে আজারবাইজানের জয়ের প্রধান কারিগর ছিল অত্যন্ত কার্যকর কিন্তু অপেক্ষাকৃত কম দামের তুর্কি ড্রোন, যার কারণে ককেশাস অঞ্চলের ওই ভূখণ্ডের অনেকটা অংশ তারা উদ্ধার করেছে আর্মেনিয়ার কাছ থেকে। যে কারণে ব্রিটেনও এখন নিজস্ব উদ্ভাবিত কম দামের ড্রোন সামরিক বাহিনীতে যুক্ত করার পদক্ষেপ নিচ্ছে। ব্রিটিশ কর্মকর্তারা জানিয়েছেন, 2021 সালের শুরুতে দেশটির 5 বছর মেয়াদী যে প্রতিরক্ষা পরিকল্পনা নেওয়া হবে তাতে থাকবে ড্রোন বৃদ্ধির বিষয়টি। ডিসেম্বরের শুরুতে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেছিলেন, বিভিন্ন দেশ কিভাবে পথ দেখাচ্ছে, তুরস্কের TB2 ড্রোন তার একটি উদাহরণ। তিনি বলেন, এই ড্রোনের হামলায় আর্মেনিয়ার কয়েকশো সাঁজোয়া যান ও এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস হয়েছে। গত বছর অক্টোবরের মাঝামাঝিতে তুরস্কের সামরিক বাহিনীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ক্লাশ রিপোর্ট নামে একটি প্রতিষ্ঠানের টুইটার অ্যাকাউন্টের প্রকাশিত ভিডিওতে দেখা গেছে কিভাবে তুরস্কের TB2 ড্রোন আর্মেনিয়ার সেনা অবস্থানগুলোর ওপর হামলা চালাচ্ছে। এছাড়া আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত গ্রাফিক ছবিতে দেখা গেছে কিভাবে TB2 ড্রোন আর্মেনিয়ার সেনাদের অবস্থানগুলো বাছাই করে রকেট হামলার জন্য টার্গেট নির্দিষ্ট করছে। বিশেষজ্ঞরা বলছেন, তুরস্কের বেকার মাকিনা কোম্পানির তৈরি TB2 ড্রোনের প্রতিটির নির্মাণ খরচ $1 থেকে $2 মিলিয়ন। অন্যদিকে
ব্রিটিশ সেনাবাহিনী বর্তমানে যুক্তরাষ্ট্রের তৈরি যে 16টি উচ্চ ক্ষমতা সম্পন্ন ড্রোন ব্যবহার করছে তার প্রতিটির খরচ $20 মিলিয়ন কাছাকাছি। আবার TB2 ড্রোনের উড্ডয়ন রেঞ্জ 150 কিলোমিটার হলেও সেটি টানা 24 ঘন্টা আকাশে থাকতে পারে। দাম কম হওয়ায় এগুলো শত্রুর হামলায় ধ্বংস হলেও তাই ক্ষতির পরিমাণও কম। তুরস্কের সর্বাধুনিক এই ড্রোনগুলো পুরো অঞ্চলেরই সামরিক ভারসাম্য বদলে দিয়েছে। সিরিয়ার তুর্কি সীমান্তে অবস্থান নেয়া কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধেও তুরস্ক এই ড্রোন ব্যবহার করে সাফল্য পেয়েছে। লিবিয়ার গৃহযুদ্ধেও খলিফা হাফতারের বাহিনীকে রাজধানী দখল থেকে পিছু হটতে বাধ্য করেছে তুরস্কের ড্রোন হামলা। এসব কারণে মূলত ব্রিটেন আগ্রহী হয়েছে নিজেদের সেনাবাহিনীতে তুরস্কের আদলে স্বল্প খরচের কিন্তু অত্যন্ত কার্যকর ড্রোন যুক্ত করতে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।